রাজশাহী মহানগর নবনির্বাচিত কমিটি রাজশাহীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই নতুন নেতৃত্ব তারা নির্বাচিত হয়েছেন। এদের সাথে আরো যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকেই অত্যন্ত যোগ্য এবং যারা এক সময় রাজশাহীতে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটা কর্মসূচিতে অত্যন্ত দক্ষতার সাথে সাহসিকতার সাথে তারা অংশগ্রহণ করেছে। কেউ রাজশাহী একটি শিক্ষা নগরী, এই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে নির্বাচিত সাধারণ ছাত্রদের নির্বাচিত ভিপিজিএস ছিলেন। এই নেতৃবৃন্দরাও এই কমিটির মধ্যে রয়েছেন। বন্ধুরা আমার, আমরা মনে করি বর্তমান কমিটির নেতৃত্বে রাজশাহী যেমন বিএনপির একটি দুর্গ বলে সারা দেশে পরিচিত এবং বিএনপির জন্মের পর থেকে রাজশাহী মহানগর সহ রাজশাহী জেলাতে কখনোই ধানের শীষ পরাজয় বরণ করে, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রাজশাহী মহানগরের প্রার্থী হয়েছেন মিজানুর রহমান মিনু, সাবেক এমপি, সাবেক মেয়র, এবং এখানে যারা আজকে এসেছেন প্রত্যেকেই নিরলস প্রয়াসের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে সেখানে গড়ে তুলবে। বন্ধুরা আমার, আমরা মনে করি এই ধারা অব্যাহত রেখে রাজশাহীকে একটি সন্ত্রাস বিমুখ শান্তিময় শহরে পরিণত করবে, আর যাতে কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয়, সেইটা বিএনপির নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং সেই ঐতিহ্য বিএনপি জন্মের পর থেকে রেখেছে। আমরা আজকে দেখছেন, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্রের সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুম খুনের সংখ্যা বাড়ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। আমি আগেও বলেছি, সরকারের দিক থেকে হয়তো হচ্ছে না, যেমন শেখ হাসিনার আমলে হয়েছে, শেখ হাসিনার নির্দেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যা, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু আজকে সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা জনপদের পর জনপদ বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছে বলেই আবারও বিএনপির নেতা কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তারা নিহত হচ্ছে। এটা হতে পারে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন তারা তো নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে তারা অপরাধ দমন, সন্ত্রাস দমন এই কাজগুলো করবেন, কিন্তু আমরা সেই দিক থেকে অনেক শিথিলতা দেখছি, আমরা সেই দিক থেকে অনেক গাফলতি দেখছি। এটা তো হতে পারে না। আর একটি সরকার কখনোই দক্ষ না হলে, আজকে দেখুন গতকাল যে ভয়াবহ ভূমিকম্প, সেই ভয়াবহ ভূমিকম্পের একটু ভয়াবহতা ছিল রিক্টার স্কেলে সামান্য, কিন্তু তাতেই ঢাকা শহরের যে ভয়াবহতা আমরা দেখেছি, এখন পর্যন্ত 10 জন মারা গেছে। কারণ যে সরকার 16-17 বছর ছিল, মানুষের জীবনের সুরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করেননি। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয়। কি করে? কারণ এখানে দুর্নীতি আছে, এখানে দুর্নীতি ছিল। এইখানে যারা আপনার সেই 15-16 বছর ক্ষমতাসীন ছিলেন, তারা আপনার এই সমস্ত অনুমোদন ছাড়াই এই ভবনগুলি তৈরি করেছে। আজকে গোটা মহানগরী অত্যন্ত ঝুঁকির মুখে, অত্যন্ত বিপদের মুখে, কারণ যে জনবান্ধব সরকার ছিল, শেখ হাসিনা ছিল লুটেরা সরকার, শেখ হাসিনা ছিল টাকা পাচারকারী একটা সরকার। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। যে কোনো ধরনের বড় ভূমিকম্প হলে আপনার বড় বড় আবহবিদরা বলছেন যে প্রায় 8 লক্ষ ঘরবাড়ি পড়ে যাবে, একটু যদি বেশি, কালকে যেটা হয়েছে তার থেকে বেশি ভূমিকম্প হলে। তো আমরা এই যে ঝুঁকির মধ্যে, এই যে বিপদের মধ্যে বসবাস করছে ঢাকাবাসী বা বাংলাদেশের মানুষ, এইটার জন্য তো উদ্যোগ বা করণীয় কিছু রেখে যেতে পারতো সরকার, সেটা রাখেনি। যে পরবর্তী নির্বাচিত সরকার আসবে সেটা অনুকরণ করে যাবে। তো সুতরাং বন্ধুরা, আজকে ঢাকার একদিকে শীতলক্ষ্যা নদী, বুড়িগঙ্গা নদী,
এই নদীর চারিদিকে শিল্প কলকারখানা এবং উঁচুতলা ভবন। এটা কারা অনুমোদন দিয়েছে? এটা কারা নির্দেশ দিয়েছে? গোটা মানুষকে, জনগণকে বিপদের মধ্যে ফেলেছে কারা? সেটা আজকে সরকারকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।